আজকের ভিডিওতে আমরা পদার্থের যে তাপীয় ধর্মগুলি তার শেষ অধ্যায় তাপ সঞ্চালন সেই সম্বন্ধে জানবো। একটি বস্তু বা একটি সিস্টেম থেকে উম, অন্য কোনো বস্তু বা সিস্টেমে তাপ শক্তি যাওয়াকেই বলা হচ্ছে তাপ সঞ্চালন। মানে তাপের আদান প্রদান তাকেই বলা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন প্রক্রিয়া, তাপ সঞ্চালন সাধারণত তিনটি প্রক্রিয়াতে হয়ে থাকে: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তো এই তিনটি প্রক্রিয়া সম্বন্ধে আমরা জানবো এবং তার গাণিতিক ফর্ম সূত্রগুলি জানবো কিভাবে একটা বস্তু থেকে একটা বস্তুতে এই প্রক্রিয়াগুলির মাধ্যমে তাপ সঞ্চালন হয়। তো প্রথমে জানবো আমরা পরিবহন। পরিবহন, কোনো বস্তু একটা অংশ যদি গরম করে সেই তাপ ধীরে ধীরে ওই বস্তুর অন্য অংশে ছড়িয়ে পড়ে, তো এটাই হলো পরিবহন। পরিবহনের জন্য পদার্থের প্রয়োজন হয়। মানে একটা পদার্থের সঙ্গে আরেকটা পদার্থের মানে ডাইরেক্ট কন্টাক্ট থাকা প্রয়োজন, বা একই পদার্থের মধ্যে যে তাপ প্রয়োগ সেটা হচ্ছে পরিবহন। এতে পদার্থের মানে চলাচলের কোনো প্রয়োজন হয় না, পদার্থ স্থির থাকে, কিন্তু পদার্থের অনুপরমাণুগুলির মাধ্যমে তাপটা প্রবাহিত হয়। যেমন একটা যে লোহার রোডের এক প্রান্ত গরম করা হয়, তো অন্য প্রান্ততেও গরম হয়ে যায়। তো এখানে যে প্রান্তে তাপ দেওয়া হচ্ছে সেখান থেকে তাপটা ধীরে ধীরে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। তো এই যে তাপ সঞ্চালনের প্রক্রিয়া, এটি হলো পরিবহন। তো এর আমরা গাণিতিক সূত্রটি জানবো। তো এখানে ছবিতে দেখো, এখানে একটি আহ, পদার্থ আছে এই যে মাঝখানে। তো এর সামনের দিকে টেম্পারেচার, তাপমাত্রা হলো টিসি, এবং এর যেদিকে তাপ প্রবাহিত হচ্ছে সেদিকে তাপমাত্রা হলো পিডি। আর এদের আহ, দূরত্ব বা থিকনেস পুরো হলো এল। তো এই যে পরিবহন পদ্ধতির গাণিতিক সূত্র আছে, তো এর কিছু শর্তাবলী আছে। এই শর্তাবলীগুলি মেনে এই সূত্রটি তৈরি করা হয়েছে। তো প্রথম যে শর্ত হলো স্থিতিশীল তাপ প্রবাহ হতে হবে। দ্বিতীয় শর্ত হলো তাপ একদিকেই প্রবাহিত হবে, মানে এই দিক থেকে এদিকে যাচ্ছে, এইদিকে প্রবাহিত হতে হবে, অন্যদিকে প্রবাহ চলবে না। তাপ আহ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা প্রয়োজন, মানে টিসি হচ্ছে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা সবসময় বেশি হবে টিডির থেকে। তাহলে আমাদের গাণিতিক সূত্র প্রযোজ্য হবে। তো এই ফর্মুলাটি হলো পরিমাণ করে তাপ কিউ ইকুয়াল টু কে এ টিসি মাইনাস টিডি ডিভাইড বাই এল। এখানে হলো কিউ হলো তাপ প্রবাহের হার, আর কে কে বলা হয় তাপ পরিবাহিতা, এ হলো তাপ প্রবাহ লম্ব ক্ষেত্রফল, মানে এই দিকে যে প্রবাহ হচ্ছে এর লম্ব দিকের ক্ষেত্রফল হচ্ছে আহ, লম্ব দিকের ক্ষেত্রফল হচ্ছে এ। মানে যদি হচ্ছে এখানে যদি আমরা দেখি, তো এর মধ্যে এইভাবে হচ্ছে তাপটা প্রবাহ হচ্ছে। তো লম্ব ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে তলের মধ্যে যে প্রবাহের দিকের সঙ্গে যে লম্ব আছে যে তলটা, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ। আর এল হলো এই যে থিকনেস হচ্ছে বা পুরুত্ব কত বা ডিস্টেন্স কত দূরত্ব, সেটা হচ্ছে এল। এই তাপ পরিবাহিতা, আহ কে হলো তাপ পরিবাহিতা, এই তাপ পরিবাহিতার এসআই পদ্ধতি একক হলো ওয়াট পার মিটার কেলভিন। তো পরিমাণ পদ্ধতিতে তাপের ফর্মুলা হলো কিউ ইকুয়াল টু কে এ টিসি মাইনাস টিডি ডিভাইড বাই এল।
তাপ প্রবাহ। তাপ প্রবাহ হলো একক ক্ষেত্রফলের মাধ্যমে প্রতি একক সময়ে তাপ শক্তির প্রবাহের হার। এটি একটি ভেক্টর রাশি, এর মান ও দিক উভয়ই আছে। তাপ প্রবাহের দিক সাধারণত পৃষ্ঠের উপর লম্বভাবে থাকে। এসআই একক হলো ওয়াট প্রতি বর্গ মিটার, মানে ওয়াট পার মিটার স্কোয়ার। এর ফর্মুলা হলো, একে স্মল কিউ দ্বারা ডিনোট করা হয়। স্মল কিউ হলো ক্যাপিটাল কিউ ডিভাইড বাই এ, যেখানে কিউ হলো তাপ প্রবাহ আর কিউ হলো তাপ সঞ্চালনের হার, এ হলো ক্ষেত্রফল। হলো তাপ প্রতিরোধ। আহ, আমাদের তড়িতে যেমন বাধা দেয়, সেরকম তাপের ক্ষেত্রেও বাধা দেয়। এই তাপ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতাকে তাপ প্রতিরোধ বলা হয়। তো আমাদের ইলেকট্রিক তড়িৎ শক্তির ক্ষেত্রে আমাদের যেমন তাপের ইলেকট্রিকের বিভব প্রবাহের পার্থক্য থাকে, সেক্ষেত্রে এখানেও আমাদের সেম একই রকম তাপমাত্রার পার্থক্য হয়। আর এর যে প্রতিরোধ, সেটা হচ্ছে তাপ প্রতিরোধ বলা হয়। তো ওখানেও আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা যেমন দেখেছি ডেল্টা ভি, মানে বিভব প্রবাহের পার্থক্য ইকুয়াল টু আইআর, তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। তো এখানের ক্ষেত্রেও হচ্ছে আমাদের ডেল্টা টি, ডেল্টা টি ইকুয়াল টু হবে কিউ, মানে এখানে হলো তাপ প্রবাহ আর, আর আর থার মানে হলো এখানে হচ্ছে তাপ প্রতিরোধ। তো তড়িতের সঙ্গে একই রকম ভাবে রিলেশন করে এখানে এই তাপ প্রতিরোধের সমীকরণটা তৈরি হয়েছে। তো আমরা যদি এদের লিখি, তো তড়িৎ শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, আহ, এই হলো আমাদের তড়িৎ সার্কিট বা ইলেকট্রিক সার্কিট। তো এখানে আমাদের হচ্ছে কি ভি 1, বিভব প্রবাহ থাকে ভি 2, আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আর। সেম এখানে ক্ষেত্রে হচ্ছে তাপের ক্ষেত্রে কি হয়, একই হবে। এখানে হচ্ছে তাপমাত্রা হবে T1, T2 আর আর টাইম। তো এই ক্ষেত্রে আমরা কি জানি, ডেল্টা ভি হচ্ছে ওহমের সূত্র থেকে আমরা ডেল্টা ভি ইকুয়াল টু আই আর। যদি এখানে ইলেকট্রিক প্রবাহ আই হচ্ছে, আর এখানে ক্ষেত্রে তাপ প্রবাহ কিউ, তো এর ক্ষেত্রে ডেল্টা টি ইকুয়াল টু কিউ ইন্টু আর। সেম একইভাবে এখানেও হচ্ছে আমাদের তাপ প্রবাহকে তাপ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হচ্ছে একই সামঞ্জস্য রেখে, তড়িৎ প্রবাহ সামঞ্জস্য। তো কিউ আর থার্ম ইকাল টু কিউ আর থার্ম ইকাল টু, এখানে আমরা কি পরিমাণের ফর্মুলা থেকে আমরা এল ডিভাইড বাই কে। তো এখানে রেজিস্ট্যান্স আর ইকাল টু হলো, আর থার্ম ইকাল টু হলো এল বাই কে। তো আহ, তড়িতের ক্ষেত্রে যেমন শ্রেণী প্রবাহ ও সমান্তরাল প্রবাহ ছিল, ঠিক সেম এখানেও শ্রেণী প্রবাহ ও সমান্তরাল প্রবাহ আছে। তাপের ক্ষেত্রে একই প্রযোজ্য। শ্রেণী প্রবাহের সূত্র হলো আর কিউ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 ডট ডট প্লাস 1/rn। সমান্তরালের ক্ষেত্রে হবে আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে R1 প্লাস R2 প্লাস R ডট হবে। তো একইভাবে হচ্ছে আমাদের তড়িতের যেখানে শ্রেণী প্রবাহ সমান্তরাল প্রবাহ ছিল, ঠিক একইভাবে এখানে তাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো তাপের ক্ষেত্রে কিভাবে হয় সেটা আমরা দেখব। আহ, তো মনে করি আমাদের এরকম অনেকগুলি তল আছে। তো এইভাবে এই দিক থেকে হচ্ছে আমাদের তাপ প্রবাহ হচ্ছে কিউ, এখানে T1, এখানে T2। তো এখানে প্রত্যেকটার রেজিস্ট্যান্স যদি আমরা বের করি, তো এটা হলো শ্রেণী প্রবাহ। তো
এটার তাপমাত্রা R1, এটার R2, এটা R3, এটার R4। তো আর ইকাল টু আমরা জানি L/K। তো R1 ইকাল টু হবে L1 K1 A1, R2 ইকাল টু হবে L2 K2 A2, R3 ইকাল টু হবে L3 K3 A3, আর R4 ইকাল টু হবে L4 K4 A4। তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা ফর্মুলা থেকে বার করি এবং আর ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করি, তাহলে আমরা এই পুরো সিস্টেমের আমরা তড়িৎ তাপ প্রবাহের হার বের করতে পারবো। তো এটা শ্রেণী প্রবাহ, তো শ্রেণী প্রবাহের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/R1, 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তো যখন আমাদের কোনো যখন এরকম সিস্টেম থাকবে, সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা পরিমাণের ফর্মুলা ব্যবহার করে কিউ বের করতে পারবো। তো এটা হলো শ্রেণী প্রবাহের উদাহরণ। শ্রেণী প্রবাহ। এবার আমরা সমান্তরাল প্রবাহ দেখব। সমান্তরাল প্রবাহ হচ্ছে যখন এইভাবে থাকবে এবং এর মধ্যে দিয়ে যখন তাপ প্রবাহ হবে। তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা স্তর আছে। R1, এটা R2, এটা R3। তো এইভাবে প্রত্যেকটা আর ইকুইভ্যালেন্ট ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3 বের করে আমরা ইউ বের করতে পারবো। ইউ ইকাল টু আমরা কি জানি, ডেল্টা টি ডিভাইড বাই আর ইকুইভ্যালেন্ট। একইভাবে আমরা ওই আর এর ফর্মুলা কাজে লাগে আর ইকাল টু L/K। এই কাজে লাগিয়ে আমরা ফর্মুলা পাবো। এটা হলো সমান্তরাল প্রবাহ। তো এইভাবে আমরা উম, তাপ প্রতিরোধের কাজে লাগিয়ে আমরা শ্রেণী সমান্তরালের যখন অনেকগুলি তল থাকবে, সেক্ষেত্রে আমরা তাপ প্রবাহের হার নির্ণয় করতে পারবো। এরপর আমরা পরের প্রক্রিয়াটি জানবো, সেটা হচ্ছে পরিচরণ। তো পরিচরণ হলো এমন একটি তাপ সঞ্চালন প্রক্রিয়া যেখানে তরল বা গ্যাসের চলাচলের মাধ্যমে উচ্চ তাপমাত্রা অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রা অঞ্চলে তাপের স্থানান্তরিত হয়। আগের ক্ষেত্রে আমরা পরিবহনের ক্ষেত্রে দেখেছিলাম কি পদার্থটা স্থির থাকবে, পদার্থের কোনো চলাচল হচ্ছিল না। আহ, পদার্থের অণু পরমাণুর মাধ্যমে তাপ এক শক্তি থেকে আরেকটা আরেকটা স্থান থেকে একটা স্থানে স্থানান্তরিত হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে পদার্থের অবজেক্ট নিজের স্থান পরিবর্তন করে তাপকে পরিবহন করবে। যেমন যদি আমরা চিত্র সাহায্য করি, এই যেখানে উম, এই কেটলিতে যদি আমরা নিচের তলে তাপ দিতে থাকি, তো এবং কেটলিতে যদি এখানে কোনো জল দেওয়া থাকে, তো জলের অণুগুলি প্রথমে এখানে গরম হয়ে উপর দিকে উঠে যাবে। উপরের এবং নিচের উপরে যে ঠান্ডা, সেগুলো আবার নিচের দিকে আসবে। তো এইভাবে ক্রমাগত হতে হতে এখানে নিচের তল থেকে তাপকে উপরের তলের মধ্যে কেটলিতে প্রবাহিত করে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পরিচালন পদ্ধতিতে তাপকে একটা স্থান থেকে একটা স্থানে সঞ্চারিত করবে। তো এই পরিচালন প্রক্রিয়ার জন্য তরল বা গ্যাস এর মধ্যেই ঘটে। এবং পরিচালন প্রক্রিয়া আবার দু রকমের হয়। একটা হচ্ছে স্বাভাবিক পরিচালন প্রক্রিয়া, যেখানে ঘনত্বের পার্থক্যের কারণে হয়। আরেকটা হচ্ছে বাধ্যতামূলক প্রক্রিয়া বা ফোর্স মানে বলপূর্বক হচ্ছে, যেখানে হচ্ছে পরিবহন করা হয়। যেমন এখানে এই যে উদাহরণটা দেওয়া হলো, এখানে হচ্ছে ঘনত্বের পরিবর্তনের জন্য। কারণ এখানে যখনই হচ্ছে নিচের তলে তাপ দেওয়া হয়, তো এখানে নিচের তলের যে তরল বা গ্যাসটা আছে, সেটার ঘনত্ব কমে যায় এবং সেটা উপরের দিকে হালকা হয়ে উপর দিকে উঠে যায়। তো এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া।
আর অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়, যেমন ফ্যান চালিয়ে বা পাম্পের সাহায্যে তাপকে বা গ্যাসকে এক স্থান বা তরলকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহ করে তাপকে হচ্ছে পরিবহন করা হবে। তো আমাদের যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট গুলো থাকে সেখানে বয়লারের মধ্যে আহ, যে তাপ প্রবাহ করা হয় সেগুলো হচ্ছে আহ, অনেক সময় হচ্ছে এই বাধ্যতামূলক প্রক্রিয়ার সাহায্যে করা হয়। এবার নিউটনের শীতলীকরণ সূত্র: কোনো বস্তু তাপ হ্রাসের হার তার তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতি হয়। তো এর গাণিতিক রূপ হলো কিউ ইজ প্রপোর্শনাল টু টিএস মাইনাস টিএল। একে কিউ ইকাল টু এইচ এ টিএস মাইনাস টিএফ বলা হয়, যেখানে কিউ হলো তাপ সঞ্চালনের হার, আর এ হলো ক্ষেত্রফল, টিএস হলো পৃষ্ঠের তাপমাত্রা, যে বস্তুর তাপমাত্রা সেটা হচ্ছে পৃষ্ঠের তাপমাত্রা, এবং টিএফ হলো তরলের তাপমাত্রা, আর এইচ হলো পরিচলন তাপ সঞ্চালন সহগ। তো এই ফর্মুলা থেকে আমরা পরিচলন পদ্ধতিতে তাপ প্রবাহের হারকে আমরা নির্ণয় করতে পারবো, কিউ ইকাল টু এইচ এ টিএস মাইনাস টিএফ। এরপরে পরের প্রক্রিয়াটি হলো বিকিরণ। তো বিকিরণ হলো এমন একটি তাপ সঞ্চালন প্রক্রিয়া যেখানে কোনো মাধ্যম ছাড়াই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মাধ্যমে তাপ সঞ্চালিত হয়। তো একেই বলা হচ্ছে বিকিরণ পদ্ধতি। তো এর ক্ষেত্রে কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না, শূন্য স্থানেও তাপ সঞ্চালন হয়। যেমন আমাদের সূর্য থেকে যে তাপ প্রবাহিত হয়, তাপ আসে, এটা হলো বিকিরণ পদ্ধতিতে। তো তাপ সঞ্চালন ইনফ্রারেড তরঙ্গের মাধ্যমে হয়, তাপমাত্রার চতুর্থ ঘাতের উপর এটা নির্ভর করে। এই ফর্মুলাগুলো আমরা পরে দেখব। বিকিরণ ক্ষমতা: বিকিরণ ক্ষমতা হলো কোনো বস্তুর একক ক্ষেত্রফল থেকে যে সময়ে নির্গত মোট বিকিরণ শক্তি, সেটাকে বলা হচ্ছে বিকিরণ ক্ষমতা। স্টিফেন বোলজম্যান সূত্র: কোনো ব্ল্যাক বডির যে নিঃসরণ ক্ষমতা তা পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক। ব্ল্যাক বডি মানে এখানে বাংলায় বলা হয় কৃষ্ণ বস্তু। তো কৃষ্ণ বস্তুর যে নিঃসরণ ক্ষমতা বা বিকিরণ ক্ষমতা তা পরম তাপমাত্রা চতুর্থ ঘাতের সমানুপাতিক হয়। তো ইবি ইকাল টু সিগমা টি টু দি পাওয়ার 4। এখানে সিগমা হলো স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, ইবি হলো বিকিরণ ক্ষমতা, আর সিগমা হলো স্টিফেন বোলজম্যান ধ্রুবক, যার মান হলো 5.67 ইন্টু 10⁻⁻⁸। আহ, তো ইবি ইকাল টু সিগমা এ টি টু দি পাওয়ার 4। এটা হলো যখন যখন কোনো তরলের ক্ষেত্রফল দিয়ে থাকো তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করে থাকি। এবার নিঃসরণ ক্ষমতা: কোনো বাস্তব বস্তুর বিকিরণ ক্ষমতা এবং একটি তাপমাত্রা ব্ল্যাক বডি মানে কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার অনুপাত কি? এবং একই তাপমাত্রায় ব্ল্যাক বডি বা কৃষ্ণ বস্তুর বিকিরণ ক্ষমতার অনুপাত থেকে নিঃসরণ ক্ষমতা বলা হয়। তো এমিসিভিটি এপসাইলন, একে এপসাইলন ডিনোট করে, এটা হচ্ছে ই ডিভাইড বাই ইবি। ই হলো বাস্তব বস্তুর বিকিরণ ক্ষমতা, আর ইবি হলো কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডির বিকিরণ ক্ষমতা। তো এদের অনুপাতই হলো নিঃসরণ ক্ষমতা বা এমিসিভিটি। এখানে কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে ইমিসিভিটি 1 হয়, বা এমিসিভিটি বা নিঃসরণ ক্ষমতা 1 হয়। সাদা বস্তুর ক্ষেত্রে এমিসিভিটি 0 হয়। ধূসর বস্তুর ক্ষেত্রে 0 এবং 1 এর মধ্যে থাকে। এবার যদি কোনো একটা বস্তুর মধ্যে বিকিরণ তাপ শক্তি আপতিত হচ্ছে, মানে আপতিত বিকিরণ, এই যে আপতিত বিকিরণ হচ্ছে, তো এই বিকিরণ তাপ শক্তি তিনটে ভাবে তাপ সঞ্চারিত করে। একটা ডাইরেক্টলি, একটা এখানে বস্তুর উপর প্রয়োগ করে এটা প্রতিফলিত হয়ে বাইরের দিকে ছিটকে যায়, প্রতিফলন বিকিরণ হয়। আর একটা হচ্ছে বস্তুটা শোষণ করে, এটা হলো শোষিত বিকিরণ। আর কিছুটা তাপ সঞ্চালন করে দেয় তার বাইরের অন্য কোনো বস্তু বা সিস্টেমকে সঞ্চারিত করে। তো এইভাবে হচ্ছে কোনো যদি তাপ বিকিরিত মানে আপতিত হয়, তো এটি তিনটে ভাগে ভাগ হয়। তো শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভিটি: আপতিত বিকিরণের যে অংশ কোনো পৃষ্ঠ দ্বারা শোষিত হয় তার ভগ্নাংশ শোষণ করে দেবো। মানে শোষিত বিকিরণ ডিভাইড বাই আপতিত বিকিরণ, মানে শোষিত বিকিরণ বা আপতিত বিকিরণের যে অনুপাত
সেটাই হলো শোষণ ক্ষমতা বা অ্যাবজর্পটিভিটি। আর প্রতিফলন ক্ষমতা, প্রতিফলন বিকিরণ এবং আপতিত বিকিরণের যে অনুপাত সেটাই হলো প্রতিফলন ক্ষমতা। মানে আপতিত অংশের যে অংশটুকু প্রতিফলিত হয় সেটাই হলো প্রতিফলন ক্ষমতা, ওই বস্তুর প্রতিফলন ক্ষমতা বলা হয়। তো একে রো দ্বারা ডিনোট করা হয়। তো রো ইকাল টু প্রতিফলিত বিকিরণ ডিভাইড বাই আপতিত বিকিরণ। আর সঞ্চারণ ক্ষমতা হলো আপতিত বিকিরণের যে অংশ, মানে ধাপের যে অংশটুকু সঞ্চালিত হয় তাকে বলে ওই বস্তুর সঞ্চারণ ক্ষমতা। তো সঞ্চারণ ক্ষমতার অনুপাত একে টাও দ্বারা প্রকাশিত করা হয়। তা হলো সঞ্চারিত বিকিরণ ডিভাইড বাই আপতিত বিকিরণ। তো কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে আলফা ইকাল টু ওয়ান, মানে যতটুকু তাপ আপতিত হয় সবটুকু তাপই শোষিত হয়ে যায়। রো এবং টাও ইকাল টু জিরো। আর অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে টাও ইকাল টু জিরো, মানে আহ, শুধুমাত্র শোষিত এবং প্রতিফলিত হয় আলফা প্লাস রো ইকাল টু ওয়ান। আর সাদা বস্তুর ক্ষেত্রে পুরোটাই প্রতিফলিত হয়ে যায়, রো ইকাল টু ওয়ান, আলফা ইকাল টু জিরো এবং টাও ইকাল টু জিরো। এবার কার্চফের সূত্র। তাপীয় সাম্যাবস্থায় কোনো বস্তুর নিঃসরণ ক্ষমতা তার শোষণ ক্ষমতার সমান, মানে ইমিসিভিটি ইকাল টু আলফা। ভিন ডিসপ্লেসমেন্ট লো বা উইন ডিসপ্লেসমেন্ট লো, কোনো কৃষ্ণ বস্তুর সর্বাধিক বিকিরণ তরঙ্গের দৈর্ঘ্য তার পরম তাপমাত্রার বিপরীত গতি। মানে ল্যামডা ম্যাক্স টি ইকাল টু ধ্রুবক, যেখানে ল্যামডা ম্যাক্স হলো তরঙ্গের বিকিরণ সর্বাধিক এবং টি হলো তাপমাত্রা কেলভিনে প্রকাশ করা হয়। তো বিকিরণের মাধ্যমে তাপ সঞ্চালনের যে সূত্র হলো সেটা হলো কিউ ইকাল টু এপসাইলন এ টি ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস টি টু দি পাওয়ার ফোর। এটা হলো বিকিরণের মাধ্যমে তাপ সঞ্চালনের সূত্র। তো পরের ভিডিওতে আমরা এই পরিচ্ছেদের গাণিতিক এগুলো দেখবো। তো আজকে এখানে শেষ হলো।